বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল ডক্টর ইউনূস ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো উনি সাধারণত যেসব অসত্য তথ্য এবং অবাস্তব কথা বলেন সেগুলিই বলেছেন, কিন্তু গতকাল সে নতুন একটা শব্দ প্রয়োগ করেছেন। তা হচ্ছে 15 বছরের শাসন আমলে শেখ হাসিনা বাংলাদেশকে গাজায় পরিণত করেছেন। কি অদ্ভুত কথা! একটা মানুষ অসুস্থ হলেও তো এই কথা বলতে পারে না, নেশাগ্রস্ত হলেও তো এই কথা বলতে পারে, এত চরম মিথ্যা কথা বলতে পারে না। ডে 1 থেকে সেই কথা বলে আসছে। সে বলে আসছে দেশ ধ্বংস করে দিয়ে গেছে, দেশের কিছু নাই। একদিকে সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কথা বলে, আরেকদিকে তার অর্থমন্ত্রী বলে না না, আমরা বাইরের থেকে যা দেখে আসছিলাম, যে বুঝেছি আসলে তা না, আমাদের অবস্থা অনেক ভালো, আমাদের বিদেশিদের টাকা দেওয়া এটা সেটা কোথাও কোনো সমস্যা হবে না, কাজ চালাই যেতে হবে। এটা হচ্ছে একবার বলে নাই, একাধিকবার বলেছে। তার অর্থ উপদেষ্টা এই কথা বলার পরেও সে নির্লজ্জের মতো ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এই কথাগুলি বলেছে। কিন্তু দেশি পত্রিকায় যখন সাক্ষাৎকার দেয় তখন আর এগুলি বলে না, ওই বিদেশি পত্রিকাকে ডেকে এনে তখন এসব কথা বলে বিদেশিদেরকে ভুল বোঝায়। কত বড় মিথ্যুক হলে বলতে পারে যে আমাদের জিডিপি যা তা সঠিক না। কত বড় দেশদ্রোহী হলে, শুধু মিথ্যুক না, দেশের কত বড় শত্রু হলে এই ধরনের একটা প্রশ্ন তুলে যে দেশের যে জিডিপি বলা হচ্ছে $460 বিলিয়ন, এটা সঠিক না। উনি তো একজন ইকোনমিস্ট, পিএইচডিধারী, শিক্ষকও ছিলেন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির। তো উনি তো ভালো করে জানেন, ওনার তুলনায় তো আমি কিছুই জানি না। জেনে শুনে যে মিথ্যা কথা বলে সেটা একটা জঘন্য প্রকৃতির লোক। তো উনি তো জানে জিডিপিটা রিকগনিশন নিতে হয় ইন্টারন্যাশনাল বডি থেকে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF। আমি বললাম একটা, তা হয়ে গেল, বিষয়টা তো সেরকম না। তারা এটা এক্সামিন করে চ্যাপ্টার বাই চ্যাপ্টার, পেজ বাই পেজ, তারপরে দেখে আমরা যে তথ্য দিয়েছি সে তথ্যগুলো সঠিক না, ক্রস চেক করে তারপরে তাদের সেই বিশ্বব্যাংক, IMF-এ নথিভুক্ত করে। এটা সারা বিশ্ব দেখে। আমি কি দিলাম সেটা তারা দেখে, বিশ্ব দেখে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF কি দিল সেটা দেখে, ওইটাই মাপকাঠি। তো উনি জেনে শুনে বিশ্ব সংস্থাগুলিও মিথ্যুক হয়ে গেছে এখন। একটা দেশের উন্নয়ন প্রাথমিক মাপকাঠি হলো ওই দেশ তার জনসংখ্যা অনুযায়ী কতটুকু বিদ্যুৎ সে খরচ করে। বিদ্যুৎ খরচ করা মানে হলো আপনার অর্থনীতি। যত বেশি খরচ করবেন বিদ্যুৎ, তত বেশি অর্থনীতি
বড় হবে। এটি হলো প্রাথমিক একটা পরিমাপ। তো ওনার তো নিশ্চয়ই জানা আছে, আর মিথ্যা কথা যে বলবে তার তো কথা বলার কিছু নাই। তারপরে আমি আমাদের দেশবাসী জানে, তারপরে একটু স্মরণ করাই দিতে চাই যে বিদ্যুৎ নিয়ে কি হয়েছিল এই দেশে। বিদ্যুৎ নিয়ে এই দেশে কনসার্ট হয়েছিল। 17 জন মানুষকে বিদ্যুৎ চাইতে গিয়ে জীবন দিতে হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির এক এমপি ডেমরায়, তার নাম হয়ে গেছিল দৌড় সালাউদ্দিন। তাকে মানুষ বিদ্যুতের জন্য, পানির জন্য এলাকা ছাড়া করেছে দৌড়ে, তার নাম হয়ে গেছে দৌড় সালাউদ্দিন। 17-18 ঘন্টা এই দেশে বিদ্যুৎ ছিল না, একদিন 2 দিনের জন্য না, কোনো এক বিশেষ কারণে না। ইট ওয়াজ কন্টিনিউয়াস ফর মান্থস অ্যান্ড ইয়ার্স। 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখন বিদ্যুৎ ছিল মাত্র 1700 মেগাওয়াট। 2001 সালের যখন উনি জুলাই মাসে যখন ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, তখন বিদ্যুৎ ছিল 1700 মেগাওয়াট থেকে 4100 মেগাওয়াট, ডাবলের চেয়েও বেশি, 2.5 গুণ বিদ্যুৎ উৎপাদন করেছে, কিছুটা রেহাই দিয়েছে। আর 2001 থেকে 2006 সাল জামাত বিএনপি খালেদা জিয়ার সরকার 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে নাই, বরং ওই 4100 মেগাওয়াট বিদ্যুৎ থেকে এটা কমে 3600 মেগাওয়াটে চলে আসছে। তারপরে শুরু হলো তো লোডশেডিং। আজকালকার যাদের বয়স 25 বছর 30 বছর, তাদের এইসব মনেও থাকার কথা না যে কি হয়েছিল তখন। 9 সাল থেকে লাইফ সাপোর্টে থাকা একটা পেশেন্টকে কি যেভাবে তুলে আনতে হবে, ইমার্জেন্সি যত রকমের ব্যবস্থা আছে সব ব্যবস্থা নিয়ে এই জাতিকে ধ্বংসের থেকে উদ্ধার করে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ শুধু না, আমার দরকার আজকে 18,000 মেগাওয়াট। কোথায় আমরা 2008 সালে 3400-3500 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করতাম, আর আজকে আমরা 18,000 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করতেছি। উন্নতিটা কোথায় গেল? এই বিদ্যুৎটা খরচ হয় কোথায়? কলকারখানায়, হসপিটালে, ব্যবসা বাণিজ্যে, ছোট বড় বাড়ি ঘরে। বাংলাদেশে খুব কম ঘর আছে এখন যেখানে ফ্রিজ টেলিভিশন নাই, আর একটা ঘরও নাই যেখানে বিদ্যুৎ নাই। এরপরেও যদি শুনতে হয় দেশ গাজা পরিণত করেছে শেখ হাসিনা, শুধু আল্লাহর কাছে বলতে হয় আর মানুষের কাছে বিচার দিতে হয়। আপনারা দোয়া করেন যারা এ ধরনের চরম মিথ্যা কথা বলে তাদের উপরে যেন আল্লাহর গজব নাজিল হয়। $92 জিডিপি 2024 সালে এসে $470 বিলিয়ন। 560 ডলারের মাথাপিছু আয় 7 মাস আগেও ছিল $2884, সেটা এখন কমে $2780 হয়েছে। তারপরে ধরলাম $2780 যেটা আছে, কোথায় $560, কোথায় $2780। এগুলি উন্নতি না। এই রেটিংগুলো করে কে? একটা দেশের রেটিং এটা করে কে? বিশ্বের কিছু আন্তর্জাতিক মানসম্পন্ন রেটিং সংস্থা আছে, জেপি মর্গান,
গোল্ডেন শ্যাস, ফিচ, আমেরিকান কোম্পানি, এরা ওই দেশের রেটিং করে, বাংলাদেশকে তারা রেটিং করে সেইভাবেই। আমরা কি বললাম, গভর্নর কি বলল, ফাইন্যান্স মিনিস্টার কি বলল, ওটা শুনবে, কিন্তু তাদের প্রসেস আছে, সেইভাবে তারা রেটিং করবে। সেই রেটিংয়ে গত 6 মাসে 7 মাসে আমাদের স্টেবল ইকোনমিকে নেগেটিভ করে দিয়েছে। অর্থনীতির কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বলা যাবে। আমি বড় অর্থনীতিবিদ না, ছোট অর্থনীতিবিদ না, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। এই জন্য আমাকে অর্থনীতি জানতে হবে, আমাকে ইতিহাস জানতে হবে, আমাকে আইন জানতে হবে, আমাকে দর্শন জানতে হবে, আমাকে জিওগ্রাফি জানতে হবে, দেশে বিদেশে প্রতিক্ষণে কী হচ্ছে এটাকে আমাকে জানতে হবে। দেন আই ক্যান ক্লেম আই এম এ স্টুডেন্ট অফ পলিটিক্স। তারপরেও অর্থনীতি নিয়ে কথা বললে অনেক কিছুই বলা যায়, অত কথা তো বলা যাবে না। এই সামান্য একটা আমি একদম উদাহরণ দিলাম, দেশটা শেখ হাসিনা কোথায় থেকে কোথায় উঠিয়ে নিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবই মিথ্যা কথা, একটা ভুয়া লোক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে এত অথর্ব লোক গত 54 বছর আর একজনও আসে নাই। আল্লাহর অশেষ রহমত, এই লোকটা গত বছরের পর বছর নানান রকমের প্রোপাগান্ডা করে গেছে, তাকে এখন গভর্নর হিসেবে বসাইছে এবং তাকে প্রমাণ করে দিয়েছে যে তুমি দি ওয়ার্স্ট গভর্নর ইন হিস্ট্রি অফ বাংলাদেশ। ওই গভর্নর একটা সত্য কথা বলেছে। কি সত্য কথা বলেছে? বলেছে আমরা নিম্ন আয়ের দেশের থেকে উন্নয়নশীল দেশে, দরিদ্র দেশের থেকে উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশন করেছি 2021 সালেই। এখন 26 সাল পর্যন্ত কেন আমাদেরকে ওয়েট করতে হচ্ছে? ব্যবসায়ীদের কিছু সুবিধার জন্য। এখনই যদি আমরা করি তাহলে ব্যবসায়ীরা কিছু অসুবিধার জন্য, যার জন্য আমরা গ্র্যাজুয়েশন, তার ইট মিনস আমাদের সমস্ত যে ক্রাইটেরিয়া দরকার ছিল সেগুলি আমরা আগেই ফুলফিল করে বসে আছি উন্নয়নশীল দেশ হওয়ার জন্যে। বিশ্বব্যাংক চাইছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বিষয় চিন্তা করে বলছে যে না, আমরা 26 সালে যাই, এগুলো আমরা আরেকটু প্রস্তুতি নেই, আমাদের ব্যবসায়ীদেরকে, আমাদের অর্থনীতিকে আরেকটু স্বনির্ভর করি, যাতে তখন ট্যাক্স বেড়ে যাবে, আমাদের যে সুবিধাগুলো আমরা বিশ্বের থেকে বিভিন্ন জায়গাতে সহযোগিতা পাই সেগুলি দরিদ্র হিসাবে আমরা সেগুলি ভিখারি হিসাবে সেগুলি আমরা আর পাবো না। তখন তো আমরা একটা মোটামুটি স্বাবলম্বী একটা দেশ হয়ে যাচ্ছি। তাহলে আমাদেরকে কেউ ওই যে সাইফুর রহমান বলতো যে এগুলি করা যাবে না, তাহলে তো ভিক্ষা দিবে না, তো আমরা তো ভিখারি জাতি থাকতে চাই না। ঠিক বলছে যে আমরা ভিখারি মানে তার কোনো সম্মান নাই, আমরা অসম্মানের একটা মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা তো ভিখারি থাকতে পারি না, আমরা তো অসম্মানিত জাতি ভাই, আমরা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি। এত রক্ত দিয়ে কোনো জাতি তার স্বাধীনতা অর্জন করে নাই, তো সেই জাতি কেন ভিক্ষা করবে? তো সেজন্য দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খেয়ে না খেয়ে এই দেশটাকে নর্দমার থেকে রাস্তায় তুলে আনছে, চলছে। লক্ষ্য এখনো যেতে পারি নাই, সেটা 41 সাল ঠিক করে দিয়েছে। সেদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে আর শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ হবে। ডক্টর ইউনূস বলছে এই দেশটা ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। ধ্বংস কোনটা? ধ্বংস হচ্ছে 5ই আগস্ট 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িকে জ্বালিয়ে দেওয়া, আবার তখনও তাদের আত্মায় শান্তি পায় নাই। 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িকে ধুলায় মিশিয়ে দেওয়া, এটা হলো ধ্বংস, এটা হলো ইতিহাস ধ্বংস।
এটা হলো দেশ স্বাধীনতা অর্জনের সূতিকাগার, যেখান থেকে দেশটা জন্ম হয়েছে সেটাকে ধ্বংস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, অত্যন্ত সৎ এবং অতি সাধারণ একজন মানুষ। ক্ষমতার মধ্যে থেকেও এত সাধারণ মানুষের তুলনায় বিশ্বে আর কারো নাই। সেই ডক্টর ওয়াজেদ মিয়া তার চাকরি, তার আয়ের থেকে তিল তিল করে সঞ্চয় করে ধানমন্ডির 5 নম্বরে একটা বাড়ি করেছে, নাম দিয়েছে সুধা সদন। কারণ ডক্টর ওয়াজেদ মিয়ার ডাক নাম সুধা মিয়া, সেই নামে সেই সুধা সদন। সেই বাড়িটাকেও চালিয়ে দিয়েছে। এটাকে ধ্বংস বলে। তোফায়েল আহমেদ, তার অনেক ভুল আছে রাজনীতিতে, আমার সাথে অনেক মতের মিল থাকতে পারে, কিন্তু 69-এ তোফায়েল তো আর বাংলাদেশে জন্ম হবে না। 69 হলো বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট, মোড় ঘুরিয়ে দেওয়া, বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলার থেকে মুক্ত করা। তারপরে এই দেশে মানুষ জেগে উঠেছে, আইয়ুব খানের পতন হয়েছে। সেই তোফায়েলের আজকে মৃত্যু শয্যায়, কত মাস পর্যন্ত সে কথা বলতে পারে না, তার স্ত্রী সহ হসপিটালে, কাউকে চিনেও না। ওই 5 তারিখে ফেব্রুয়ারির এই দেশের 60টা জেলায় আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বাড়ি, শত শত বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই তোফায়েল আহমেদের বাড়িও সেদিন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাকে একটা অফিস ভাঙার মামলায়, 5 বছর আগের অফিস ভাঙার মামলায় তাকে আসামি করা হয়েছে। এগুলি ধ্বংস, এগুলি ইতিহাস ঐতিহ্য যে ধ্বংস করা হয়, এগুলিকে ধ্বংস বলে। আর এগুলি করা হয়েছে যমুনায় বসে সিদ্ধান্ত নিয়ে। নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করে যারা ভাঙচুর করবে, এই ধ্বংসলীলা চালাবে, বুলডোজার দেবে, দিয়ে 3 দিন পর্যন্ত এগুলি করেছে। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেই ব্যবস্থা করে সিদ্ধান্ত নিয়ে ধ্বংস করা হয়েছে। এর কথা আর কি বলবো? কথা বলে দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। আইনের শাসন, ন্যায় বিচারের শাসন, আইনের শাসন। 6 বছরের শিশু, 8 বছরের শিশুও আজকাল ধর্ষণের থেকে রেহাই পায় না। নারীরা সূর্যাস্তের পরে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। কত রকমের রেস্ট্রিকশন, ফতোয়া দেয়, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আইনের শাসন। এই 2 দিন আগে শরীয়তপুরে মসজিদে ঢুকে 3 ভাইকে জবাই করেছে। আইনের শাসন। আমাদেরকে এমন একটা পরিস্থিতিতে নেওয়া হয়েছে, আমরা যদি 20টা ক্যাটাগরি ঠিক করি পাকিস্তানের সাথে তুলনা করে, 3টা ছাড়ার বাকি 17টা পাকিস্তানের মতো একটা অকার্যকর দেশের থেকেও আমরা অধঃপতন হয়েছে। 3টা কি? একটা হলো মসজিদে বোমাবাজি করা, ওপেন ব্রাশ ফায়ার করে মানুষ মেরে ফেলা, আর হলো বিশ্ব স্বীকৃত ভিক্ষুকের জাতি। এই 3টা এখনো আমাদের মধ্যে হয় নাই, কিন্তু আবার যেগুলি হয়েছে সেগুলি আবার ওদেরকে ছাড়া গেছে। এই যে মব ভায়োলেন্স করা, মানুষকে মেরে ফেলা, এই করা, তো আমাদেরকে আইন শৃঙ্খলার সেই পর্যায়ে নেওয়া হয়েছে। 21শে আগস্ট 24 জন মানুষকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। 500-র উপরে মানুষকে গ্রেনেড চার্জ করে সেখানে হত্যা করা হয়েছে। সেই মামলার সকল আসামি মুক্ত হয়ে গেছে।
এটা আইনের শাসন। ভারতের 7 সিস্টারকে অশান্ত করার জন্য এখান থেকে অস্ত্র পাচার হয়েছে, সেই অস্ত্র ধরা পড়েছে, সাজা হয়েছে, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, খালাস করে দেওয়া হয়েছে। আইনের শাসন। নিজের মামলা মোকদ্দমা, টাকা পয়সা, জরিমানা যা আছে সব কিছু মুক্ত, মিস্টার ক্লিন। এগুলো আইনের শাসন। যাই হোক, কথা বললে সারাদিনই বলা যাবে। তো যেহেতু গাজার তুলনা দিয়েছে, এই জন্য এই দুইটা কথা বললাম। একটা কথা মনে পড়ে, 1987 সালে, কথাটা বলেই শেষ করব। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি, তখন প্যারিস থেকে একটা পত্রিকা বের হতো, খুব নামকরা পত্রিকা, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন। ওখানে একটা নিউজ করেছে, রিচেস্ট প্রেসিডেন্ট অফ দি পুয়ারেস্ট কান্ট্রি, এরশাদের উপর একটা নিউজ করেছে। তার মানে হলো সবচেয়ে গরিব দেশের সবচেয়ে ধনী রাষ্ট্রপতি। আজকে যদি ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন এখন নেই, সেটা ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক টাইমস হিসাবে চেঞ্জ হয়ে গেছে, ওরা নিয়ে নিয়েছে। আজকে যদি এরকম ডক্টর ইউনূসকে নিয়ে একটা হেডলাইন করে, তাহলে ওখানে কি দাঁড়াবে? The most richest and corrupt ruler of the country, the most oppressed people in the world. পৃথিবীর সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মানুষের দেশের সবচেয়ে ধনী এবং দুর্নীতিগ্রস্ত শাসক মিস্টার ইউনূস। Long live. We have a lot of things to do with you. ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।